26 ঘন্টায় নিভল শাহজালালের আগুন। পিলারে ফাটল ধরায় ভবন ঝুঁকিপূর্ণ, প্রতিরোধ ব্যবস্থার অভাবে বেশি ক্ষতি, জানালো ফায়ার সার্ভিস। অনেকটাই স্বাভাবিক উড়োজাহাজ চলাচল। পিআর সহ 5 দাবিতে নতুন কর্মসূচি জামায়াত সহ 8 দলের। আন্দোলনকে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা আখ্যা এনসিপি নেতা নাহিদের। দর কষাকষির বিষয় বানানোর অভিযোগ। শাপলা প্রতীকে অনড় এনসিপি, ইসির বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ নেতাদের। নুরুল হুদার মতো পরিণতির হুঁশিয়ারি, বিধি অনুযায়ী সুযোগ দেখছে না কমিশন। পুরান ঢাকায় পড়াতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা খুন। টিউশন শিক্ষার্থী পুলিশ হেফাজতে, বিচার দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ। 24 ঘন্টার আলটিমেটাম। এবং এমপিও শিক্ষকদের ভুখা মিছিলে পুলিশের বাধা, রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি। ক্ষমতায় গেলে জাতীয়করণের আশ্বাস মির্জা ফখরুলের। কর্মস্থলে ফেরার আহ্বান উপদেষ্টার। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শেহজান। পুরান ঢাকার টিউশনির বাসার সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ আহমেদ রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরপরই বাসা থেকে পালিয়ে যান টিউশন ছাত্রী ও তার পরিবারের সদস্যরা। পরে ওই ছাত্রীসহ কয়েকজনকে হেফাজতে নিয়ে পুলিশ। হত্যার বিচার দাবিতে তাঁতিবাজার মোড় ও বংশাল থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা। খুনিদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি। পুরান ঢাকার আরমানিটোলার একটি বাসায় টিউশনি করতে গিয়ে রোববার দুপুরে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসাইন, যিনি শাখা বিশ্ববিদ্যালয়ের শাখার নেতাও। পঞ্চমতলা ভবনের 3 তলার সিঁড়ির উপর রক্তাক্ত অবস্থায় পড়েছিল জুবায়েদের লাশ। সেখান থেকে নিচতলার সিঁড়ি পর্যন্ত দেখা গেছে রক্তের দাগ। পুলিশের ধারণা, ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে তাকে। 15 নূর বক্স ল্যান্ড একটা বাসার সিঁড়িতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ জুবায়ের হোসেন সে নিহত হয়েছে। 5 তলায় টিউশনি করতে, উনি 3 তলার সিঁড়িতে পড়ে আছে। জুবায়েদ যে মেয়েকে পড়াতেন সে সহ তার পরিবার হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ তুলে বাসাটি ঘিরে রেখেছে সহপাঠী ও ছাত্রদলের নেতাকর্মীরা। জড়িতদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটাম দেন তারা। উপরে যখন আমরা যাওয়া শুরু করব, একেবারে আমরা দেখতে পারি যে সিঁড়ির যে নিচতলা থেকে আপনার থোকা আপনার রক্ত পড়ে থাকে। নিচতলায় আমরা পাই, দোতলায় পাই। দোতলার মধ্যে গিয়ে দেখি আপনার সিঁড়িতে রক্ত ছিল এবং দোতলার যে ফ্ল্যাট, এই রুমের ভেতরে অংশটা খোলা ছিল, ফ্ল্যাটের ভেতরে আমরা রক্ত পড়ে থাকতে দেখি। ওনারা দরজা বন্ধ করে কিভাবে এইগুলা মানে এভিডেন্সগুলো মুছার ট্রাই করছে এই নেকড়া দিয়ে, এই জিনিসটা তো দিনের আলোর মতো পরিষ্কার। মূল সন্দেহভাজন তারাই এবং তারা হত্যাকারী হিসেবে আমরা সন্দেহ পোষণ করছি। আমার মনে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদেরকে হকাত করছে। কিন্তু এখানে আরেকজন যারা রয়েছে তাদেরকে অবশ্যই হয়তোবা তাদেরকে আইনি হেফাজতে নেওয়া হবে এবং তাদের আজকে রাতের মধ্যে আরও অনেক তদন্তের মাধ্যমে আরও পুঙ্খানুপুঙ্খভাবে হয়তো আমরা জানতে সক্ষম হব। হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বলেন, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে জুবায়েদকে। সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি, সবাই এসেছেন এবং ওনারা কার্যকর পদক্ষেপ নেবেন এই জোর দাবি জানাচ্ছি। জুবায়েদ হত্যার পর পালিয়ে গেছেন টিউশন পড়ানো সেই শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা, যা ধরা পড়েছে সিসি ক্যামেরায়। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। জুবায়েদ হত্যার বিচার দাবিতে রাজধানীর বংশাল থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী স্বপন আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জুবায়ের হত্যার এই ঘটনাকে কেন্দ্র করে ঠিক রাত 11টা থেকে কিন্তু তাঁতিবাজার যে মোড় রয়েছে সেই মোড়টি অবরোধ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং সেই সাথে ছাত্রদলের সভাপতি সহ ছাত্রদলের যে সকল কর্মীরা রয়েছেন তারা অবরোধ করেন। এবং তার কিছুক্ষণ পরেই সেখানে আধা ঘন্টা বা 40 মিনিট সেখানে অবস্থান করার পরে তারা বংশাল থানার উদ্দেশ্যে আসেন এবং বংশাল থানার সামনে তারা প্রায় ঘন্টা দেড়েক অবস্থান শেষে এই মুহূর্তে কিছুক্ষণ আগেই আসলে
শিক্ষার্থীরা এখানে স্থান ত্যাগ করেছেন এবং তারা বলেছেন যে তাদের যে দাবিটি সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুন হলেও প্রশাসনের পক্ষ থেকে আসলে খুব একটা বেশি পদক্ষেপ তারা দেখছেন না। বিশেষ করে তারা বলছেন যে কেন আসলে দ্রুত, যেহেতু সিসিটিভি ফুটেজে যারা জড়িত ছিল তাদেরকে দেখা যাচ্ছে, অতএব যারা জড়িত ছিল তাদেরকে এখনও কেন দ্রুত গ্রেপ্তার করা হচ্ছে না। এবং যখন বংশাল থানার সামনে তারা আসেন তার পর্বে আমরা দেখেছি যে টায়ারে তারা আগুন জ্বালিয়ে দেন এবং শান্তিপূর্ণভাবেই তাদের অবস্থান ছিল। তবে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি, যদিও আমরা জানতে পেরেছি যে এই ঘটনার যে প্রধান বা যে মেয়েটিকে নিয়েই আসলে কেন্দ্র করেই যে ঘটনাটি, অর্থাৎ জোবায়েদ হচ্ছে ওই মেয়েটিকে টিউশনি পড়ানোর জন্য যে বাসাটিতে আসলে গিয়েছিলেন সেই মেয়েটি, ওর নাম হচ্ছে বর্ষা, তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তাকে আসলে কোথায় নেওয়া হয়েছে, বংশাল থানায় নাকি ডিবি পুলিশের হেফাজতে, এই বিষয়টা আসলে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে এখনও নিশ্চিত করা হয়নি। যদিও এখান থেকে বেশিরভাগ শিক্ষার্থী চলে গিয়েছেন, তবে বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থী সহ ছাত্রদলের বেশ কয়েকজন শিক্ষার্থী এখানে অবস্থান করছেন। তাদের দাবি হচ্ছে যে আজকে রাতের মধ্যেই এই ঘটনায় জড়িত যারা যারা রয়েছেন তাদের প্রত্যেকে কি আইনের আওতায় আনতে হবে এবং বিচারের যে ব্যবস্থা সেটি করতে হবে। তবে বংশাল থানার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এখনও কোনো কিছু জানানো হয়নি। আমরা অপেক্ষমান অবস্থায় রয়েছে, হয়তো থানা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হবে। বিষয়টা আমি একটুখানি ক্লিয়ার করি, সেটি হচ্ছে আপনি জানেন যে এই জোবায়েদ আহমেদ তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের একজন শিক্ষার্থী। এই শিক্ষার্থী তিনি একটি টিউশনি করাতেন এবং টিউশনি যে বাসাতে করাতেন সেই বাসার ঠিক 5 তলায় তিনি টিউশনি করাতেন এবং ওই বাসাতে 3য় তলায় সিঁড়িতে তার মরদেহ পাওয়া যায় এবং তার মরদেহ যখন পাওয়া যায় তারপর থেকেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু উত্তপ্ত হয়ে ওঠেন। কেননা এর আগেও অনেক আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশ 2-3 জন শিক্ষার্থী এভাবে খুনের ঘটনা ঘটেছে, যেটি আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পেরেছিলাম। তো উত্তপ্ত হওয়ার পরই রাত 11টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন, পাশাপাশি ছাত্রদলের বেশ কিছু সদস্য কর্মী আমরা দেখেছি, ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব তিনিও এসেছিলেন। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে অনতিবিলম্বে আজকে রাতের মধ্যেই এই ঘটনায় যেহেতু সবারই সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, অতএব কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না এই বিষয়টি নিয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন এবং আগামীকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি বিক্ষোভ মিছিল করবেন তারা, যেন আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হয় এই প্রতিবাদে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বংশাল থানার সামনে থেকে সবশেষ অবস্থা। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বংশাল থানার সামনে থেকে। 26 ঘন্টা পর পুরোপুরি নিভল শাহজালাল বিমানবন্দরের আগুন। পিলারে ফাটল ধরায় কার্গো ভিলেজ ভবন ঝুঁকিপূর্ণ। রোববার বিকেলে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস আরও জানায় শনাক্ত ও প্রতিরোধ ব্যবস্থার অভাবে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। জটিল অবকাঠামোর কারণে অগ্নি নির্বাপনে বেশি সময় লেগেছে। উপদেষ্টারা জানান 7 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। প্রতিবেদন পেলে জানা যাবে নাশকতা নাকি দুর্ঘটনা। আগুনের ভয়াবহতা অনেকবারই দেখেছে বাংলাদেশ। সবশেষ আগুনে পড়ল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশন। আমদানি করা পণ্যের বিশাল মজুতে আগুন লাগে শনিবার দুপুরে। লেলিহান শিখার নিয়ন্ত্রণ আসে 7 ঘন্টায়, আর পুরোপুরি নেভাতে সময় লাগলো প্রায় 26 ঘন্টা। প্রত্যক্ষদর্শীরা বলছেন আগুনের সূত্রপাত কার্গো সেকশনের আমদানি অংশের কুরিয়ার শাখা থেকে। উত্তর অংশের এই আগুন ছড়িয়ে যায় দক্ষিণ দিকেও, ছাই হয়ে যায় মজুদ সব আমদানি পণ্য। কুরিয়ার গোডাউন থেকে আগুনটা এই কোণা থেকে আর কি আগুনটা শুরু হয়। তারপর হচ্ছে আপনার 3 নম্বর গেট, তারপর হচ্ছে গেট বি গার্মেন্টস সেকশনে। 2:15 থেকে আগুন লাগছে কুরিয়ার সার্ভিসের কুরিয়ারের ইউনিটের এই পাশ থেকে। আমাদের তো 1 নম্বর গেট, 2 নম্বর গেট, 3 নম্বর গেট সবগুলোই মাল পড়ছে। এদিকে ঘটনার পর ফায়ার সার্ভিস সহ অন্যান্য বাহিনীও যোগ দেয় আগুন নেভানোর কাজে। তবে কার্গো সেকশন সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীদের অভিযোগ, নিরাপত্তা এবং পাশের দোহাই দিয়ে ফায়ার সার্ভিসকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। বাইরের ওই যে ফায়ার সার্ভিস এটা বন্ধ রেখেছে অনুমতির জন্য। অনুমতি এই মুহূর্তে অনুমতি কি দরকার? আগুন লাগছে এই জায়গা সিভিল ডিভিশন আইয়া বলতেছে এখন অনুমোদন দেয় নাই, ফায়ার সার্ভিসে এরা ঢুকতে পারে নাই। এই জায়গায় আগুন লাগলে অনুমোদনের কি আছে ভাই? বিকেলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সমাপনী ব্রিফিংয়ে জানানো হয় কার্গো কমপ্লেক্সের জটিল অবকাঠামোর কারণে আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপনে সময় লেগেছে। শনাক্ত ও প্রতিরোধ ব্যবস্থা থাকলে শাহজালালে আগুনে এত ক্ষতি হতো না। জানান আগুনে কার্গো ভিলেজ ভবনের পিলারে ফাটল ধরেছে। ঝুঁকিপূর্ণ ভবনটি ব্যবহার করা যাবে কিনা পরীক্ষার পর জানা যাবে। যে কোনো ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো
এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না। খুব ছোট ছোট মানে ঘরের মতো করে ভিতরে এরকম ভাগ করা, বিভিন্ন মানে ভাগ করার কারণেই এটা হয়তো ভিতরে কেটে কেটে ঢুকতে হয়েছে আমাদের। তো এই স্টিলগুলো কেটে ঢোকাটা একটা বড় কষ্টসাধ্য বিষয় ছিল, এটা একটা ঝুঁকিও ছিল। আমাদের এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পেরেছি এবং সময় লেগেছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা জানান, সব অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে, নেওয়া হচ্ছে গোয়েন্দা সংস্থার সহায়তা। আর সচিবালয় ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা জানান, ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে 7 সদস্যের কোর কমিটি করা হয়েছে। প্রতিবেদন পেলে জানা যাবে নাশকতা নাকি দুর্ঘটনা। একটা কোর কমিটি গঠন করা হয়েছে 7 সদস্য বিশিষ্ট। এটা তদন্ত কমিটির রিপোর্ট না দেওয়া পর্যন্ত তো আমরা কিছু বলতে পারছি না। যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আমাদের না অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা। ভয়াবহ আগুনে কার্গো সেকশনের আমদানি অংশ পুড়ে গেলেও রক্ষা পেয়েছে রফতানি অবকাঠামো। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট চলাচল। এর আগে রোববার সকাল থেকে অনেক ফ্লাইট ঢাকা ছেড়েছে 2 থেকে 5 ঘন্টা দেরিতে। কোনো উড়োজাহাজ ছাড়তে বিলম্ব হয় 18 ঘন্টাও। ফলে চরম ভোগান্তিতে পড়েন বিদেশগামীরা। চীনের বেইজিংগামী বিমানের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার নির্ধারিত সময় ছিল শনিবার রাত 10:10। সেই ফ্লাইট ঢাকা ছেড়েছে রোববার বিকেল 4টায়। এতে প্রায় 18 ঘন্টার ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। খুবই বিড়ম্বনার। আমরা গতকালকে রাতে থেকে বেশ কয়েকবার আমাদের শিডিউল দিয়েছে, টাইম দিয়েছে, বাট তারপর রাতের ফ্লাইট ক্যান্সেল হয়েছে। কোম্পানিতেও আপনার অনেক সমস্যা হচ্ছে এবং আপনার এই মালিকে ফোন দিচ্ছে যে তোর দেশে কি হয়েছে। এখানে হোটেলে থাকা খাওয়া নিয়ে আমরা অনেক পেরেশানির মধ্যে ছিলাম। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনায় রোববার বিদেশগামী যাত্রীদের বড় একটি অংশকেই পড়তে হয় এমন অভিজ্ঞতায়। আগের রাতের কিছু ফ্লাইট যেমন সকালেও ঢাকা ছাড়তে পারেনি, তেমনি সকালের অনেক ফ্লাইটকে 2 থেকে 5 ঘন্টা শিডিউল বিপর্যয়ে পড়তে হয়েছে। 16 ঘন্টা লেট মানে অনেক। আমাদের আরেকটা প্রধান সমস্যা আমাদের ট্রানজিট ফ্লাইট। ট্রানজিট কি কয়টার সময় দিব কিনা তারও নিশ্চয়তা নাই। তারা বলেছে যে না ফ্লাইট অন টাইমে হবে, ফ্লাইট ডিলে হবে না। ওইভাবে আমরা প্রস্তুতি নিয়ে আসছি, বাট প্র্যাকটিক্যালি এসে দেখি 2 ঘন্টা ডিলে। আমরা ফোন করে বলছি, তাদেরকে বলার পর বলতেছে হ্যাঁ টিকিট ঠিক আছে। এখন এয়ারপোর্টে আসার পরে ভোগান্তি, এতে তো আমাদের জনদুর্ভোগ না। কালকে রাতে বাসা থেকে বের হয়েছি, মানে সারা রাত থাকতে হয়েছে আর কি। একই সঙ্গে ঢাকায় ফিরতেও যাত্রীদের পড়তে হয় ভোগান্তি আর শিডিউল বিপর্যয়ে। আমাদের ফ্লাইটটা পৌঁছানোর কথা ছিল 6:55-তে, আমরা পৌঁছাচ্ছি 12:30। ভোগান্তি তো অবশ্যই, তারপরেও আপনার মনে করেন এত বড় একটা দুর্ঘটনা ঘটছে, আপনার সেটা তো মানিয়ে নিতে হবে। কার্গো ভিলেজে আগুনের ঘটনায় শনিবার 7 ঘন্টা বন্ধ থাকার পর রাত 9টা থেকে শুরু হয় উড়োজাহাজ চলাচল। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের প্রভাবে বন্ধ হতে পারে অনেক পোশাক কারখানার উৎপাদন, বাড়তে পারে সরবরাহ ব্যয়, অন্য দেশে সরে যেতে পারে ক্রয়াদেশ। এমন বহুমুখী শঙ্কায় তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। দ্বিপাক্ষিক বাণিজ্যে আবারও ভাবমূর্তির সংকটে পড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। চীন থেকে পণ্য এনে ও ই-কমার্স ভিত্তিক ব্যবসা করেন সাজ্জাদ হোসেন। কিন্তু শনিবার শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের 7.5 ঘন্টার ভয়াবহ আগুনে পুড়ে ছাই তার সব মালামাল। নানা সংকটে গত 6 মাসেও লাভের মুখ না দেখা এই উদ্যোক্তা এখন দিশেহারা। কোনো মাসে যায় নাই 6 মাসে, যে মাসে আমি লাভ করতে পারছি, আর এখন এসে এই বড় একটা দুর্ঘটনা। এটা যে আমার জন্য কত বড় একটা ব্যবসায়িক ক্ষতি, সেটা আসলে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি জানি না আমার ব্যবসা আসলে সত্যি কথা বলতে আর রাখা পসিবল হবে নাকি, এটা আমার জন্য একটু কঠিন হয়ে যাবে। তার মতো আর অনেকেই হারিয়েছেন সম্বল। তারপরও আশায় বুক বেঁধে রোববার সকালে ঘটনাস্থলে আসেন আমদানি রফতানি বাণিজ্যে যুক্ত ছোট বড় ব্যবসায়ীরা। আমাদের এটা তো লেট শিপমেন্টের কারণে আমাদেরকে এই গুডসটা হয় এয়ার হবে, আর যদি না হয় আমাদের এটা ক্যান্সেল হয়ে যেতে পারে। আমাদের একটা নির্দিষ্ট বায়ার, ওরা তো ওনাদের রিকোয়ারমেন্ট অনুসারে মাল পাঠায়, সেই ক্ষেত্রে ওই মালটা ধর আমি পাইতেছি না। এই মালটা পুনরায় বুকিং দিয়ে নিয়ে আসা, এমনকি এক্সপোর্ট করা, সেই ক্ষেত্রে এক্সপোর্টের একটা হ্যাম্পার হচ্ছে। কি পরিমাণ পণ্য পুড়েছে তার চেয়েও বহুগুণ ক্ষতির মুখে পড়ার শঙ্কা তৈরি পোশাক শিল্প মালিকদের। তারা বলছেন এতে ক্রেতাকে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় গুনতে হতে পারে মাসুল, বন্ধ হতে পারে অনেক কারখানার উৎপাদন, আবার ক্রয়াদেশ সরে যেতে পারে অন্য দেশে। সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হবে সেটা হলো যে আমাদের এখন সময় মতো রপ্তানি করাটা। আমার শিপমেন্ট আটকে যাবে, আমার প্রোডাকশন বন্ধ যাবে ফ্লোরের,
আমার বসায় বসায় ওয়ার্কারের বেতন দিতে হবে, এবং সবচেয়ে বড় কথা হলো বায়ার হয়তো বা আর্জেন্সির জন্য গুডসগুলো ক্যান্সেলও করে দিতে পারে, কারণ আমি তো অলরেডি লেট। দুপুরে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ পরিদর্শন করেন পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এর প্রতিনিধি দল। একের পর এক ধাক্কা কাটাতে সরকারকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তারা। এই ধরনের একটা পরিস্থিতিতে সরকারের সহযোগিতা ছাড়া কোনোভাবেই আমাদের এগোনো সম্ভব না। এখন তো জায়গা নেই ইম্পোর্ট আসার, এইটাকে ফ্যাসিলিটেট করার জন্য বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে জায়গা টার্মিনাল 3-তে নতুন জায়গাতে জায়গা করে দেওয়া হবে। এ দুর্ঘটনায় বাংলাদেশ বড় ধরনের ভাবমূর্তি সংকটে পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ঘটনাটার মধ্য দিয়ে এটা কিন্তু একটা আন্তর্জাতিকভাবে ভাবমূর্তির একটা বড় ধরনের ক্ষুণ্ণ হয়েছে। অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু সেটার কার্যকারণ যেরকম আমাদের উদ্ঘাটন করতে হবে, ভবিষ্যতে যাতে এই ধরনের না হয় সেটাও আমাদের নিশ্চিত করতে হবে। দ্বিপাক্ষিক বাণিজ্য সহজ করতে দ্রুত বিকল্প গুদাম স্থাপন ও ক্ষতিপূরণের দাবি ঢাকা কাস্টম এজেন্টস অ্যাসোসিয়েশনের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতি সহ 5 দাবিতে বিক্ষোভ। নতুন কর্মসূচি দিয়েছে জামায়াত সহ 8টি দল। 27 অক্টোবরের মধ্যে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। শুক্রবার জুলাই সনদে সই করেছে বিএনপি, জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল। সনদে সই করলেও বাস্তবায়ন সহ বেশ কিছু দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় জামায়াতে ইসলামী সহ 8টি দল। 20 অক্টোবর রাজধানীতে, 25 অক্টোবর বিভাগীয় শহরে এবং 27 অক্টোবর জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ সমমনা দলগুলোর নেতারা। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করে নভেম্বরের মধ্যেই গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান দলগুলোর নেতারা। আগামী 27 অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে দেশব্যাপী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোট ও পিআর পদ্ধতির নির্বাচনের দাবির সঙ্গে জুলাই সনদে স্বাক্ষরের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছানোর ভিত্তিতে সনদে স্বাক্ষর করেছে জামায়াত। জুলাই চার্টারের যে সমস্ত সংস্কারমূলক প্রস্তাবে আমরা সবাই একমত হয়েছি, স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমাদের একমত প্রকাশ করেছি। নতুন ঘোষিত আন্দোলন নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না জানিয়ে ফেব্রুয়ারিতেই নির্বাচন চান বলেও মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আমাদের এই আন্দোলন নিয়মতান্ত্রিক, নির্বাচন সুষ্ঠু করার জন্যই আমাদের এই আন্দোলন, বাধার কোনো কারণই নাই। শুধু আদেশটা জারি করা প্রয়োজন, গণভোটটা প্রয়োজন। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতির দাবিতে জামায়াতে ইসলামীর আন্দোলনকে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা হিসেবে অভিহিত করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার বিকেলে ফেসবুক পোস্টে কথা লেখেন তিনি। নাহিদ বলেন, সংবিধান সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠনের মূল আলোচনাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়াই এই আন্দোলনের উদ্দেশ্য, যাতে ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ব্যাহত হয়। জামায়াত ও তাদের সহযোগীরা আসল সংস্কারের পরিবর্তে পিআরকে কৌশলগত বা রাজনৈতিক দর কষাকষির বিষয় বানিয়ে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, জামায়াত কখনোই প্রকৃত সংস্কার বা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার আলোচনায় অংশ নেয়নি। সংস্কার প্রক্রিয়ায় তাদের সমর্থন ছিল কেবল রাজনৈতিক কৌশল ও বিভ্রান্তির অংশ হিসেবে। বাংলাদেশের মানুষ এই ছল চাতুরি বুঝে ফেলেছে এবং তারা জানে কে আসল সংস্কারবাদী আর কে সুযোগ সন্ধানী। শাপলা প্রতীক নিয়ে আবারও ইসির কাছে অনড় অবস্থান জানালেন এনসিপি নেতারা। বৈঠকের পর ইসির বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ তুলেছেন তারা। বলেন, নির্বাচন কমিশনকে গনিমতের মাল হিসেবে ভাগাভাগি করে নিয়েছে বিভিন্ন পক্ষ। ইসির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেন এনসিপি নেতারা। 19 অক্টোবরের মধ্যে এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক হিসেবে ইসির তালিকায় থাকা অন্য প্রতীক নিতে চিঠি দেয় নির্বাচন কমিশন। এনসিপিকে পাঠানো চিঠিতে লেখা ছিল, তা না হলে নিজ বিবেচনায় সিদ্ধান্ত নেবে ইসি। পাল্টা জবাবে শাপলার পক্ষে অনড় অবস্থানের কথা জানায় এনসিপি। ইসির বেঁধে দেওয়ার সময়ের শেষ দিন রোববার। এদিন সকাল 11টায় 4 সদস্যের প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশনে। বৈঠক করে কমিশন সচিবের সঙ্গে 1.5 ঘন্টার বৈঠক শেষে এনসিপির পক্ষ থেকে শাপলার ব্যাপারে অনড় অবস্থান আবারও জানান দলটির নেতারা। এ সময় ইসির বিরুদ্ধে স্বৈরাচারী আচরণের অভিযোগ করেন তারা। কোন নীতিমালার ভিত্তিতে শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটার কোনো স্পষ্ট নীতিমালা নেই। শাপলা ছাড়া কোনো বিকল্প কোনো অপশন নাই। এখন আমরা বিকল্প কেন নিব? ইলেকশন কমিশনও তারা গনিমতের মাল হিসাবে ভাগ করেছে। আর্মি এক ভাগ নিয়েছে, বিএনপি এক ভাগ নিয়েছে, জামাত এক ভাগ নিয়েছে। কিন্তু আমরা তো জনগণের
একটা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনকে দেখতে চাই। এটা একটা জঙ্গলীয় কায়দায় চলছে। ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন নেতারা। এদিন সকালে সিলেট পুলিশ লাইন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিধি অনুযায়ী এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। এছাড়া নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে রমজানের আগেই ভোট হবে বলে আশ্বস্ত করেন এই কমিশনার। যে উত্তরণ ঘটিয়েছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই যোদ্ধারা বিশৃঙ্খলায় জড়িত থাকতে পারে না। সনদসই অনুষ্ঠানে বাধা দিতে অনুপ্রবেশ করে ফ্যাসিস্টরা অরাজকতা করে থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বক্তব্যে আংশিক উপস্থাপন করে বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়ে বলেছেন, বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা কাজে আসবে না। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সনদের আইনি ভিত্তি সহ নানা দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। উত্তেজনার এক পর্যায়ে তার রূপ নেয় সংঘর্ষে। এ বিষয়ে শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে এক অনুষ্ঠানে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি, এবং আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় এই বিভিন্ন ফাঁকফোঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তার ওই বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় জাতীয় নাগরিক পার্টি, জামাত ইসলাম সহ কয়েকটি রাজনৈতিক দল। সালাউদ্দিন আহমদের বক্তব্য প্রত্যাহার করে তাকে ক্ষমা চাইতে বলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক, ফলে আমাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন। সাম্প্রতিক ঘটে যাওয়া এই বিষয়গুলো নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সালাউদ্দিন আহমদ। এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন, তাদের বক্তব্য গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাবে। আমাকে ক্ষমা চাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে, আমি এটাকে স্বাগত জানাই। সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংসদ ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় জুলাই যোদ্ধারা কেউ জড়িত নয়, বরং অনুপ্রবেশ করে আওয়ামী ফ্যাসিস্টরা অরাজকতা চালায় বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমদ। জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। বিকৃত নয়, তার বক্তব্য আংশিকভাবে উপস্থাপন করে বিতর্কিত করার অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। আমাদের বক্তব্য নিয়ে কাটিং করে বিভিন্নভাবে অপব্যাখ্যা দেয়া থেকে সর্বমহলকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাবো। বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা কাজে আসবে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। জুলাই অভ্যুত্থানের সাথে আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। রূপনগরের রাসায়নিক গুদামে আগুনে নিহত 16 জনেরই পরিচয় শনাক্ত, পরিবারের কাছে লাশ হস্তান্তর। ঢাকা মেডিকেলের মর্গে হৃদয় বিদারক পরিবেশ। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। 5% বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিলে বাধা দেয় পুলিশ। সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টার। এদিকে শিক্ষকদের সঙ্গে আলোচনায় বিএনপি মহাসচিব জানান, ক্ষমতায় গেলে এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবেন তারা। বাড়ি ভাড়া 5% বৃদ্ধি করে সরকারের প্রজ্ঞাপন উপেক্ষা করে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল শিক্ষক কর্মচারীদের। হাইকোর্ট মাজারের আগে মিছিল আটকে দেয় পুলিশ। বেতন ভাতা বৃদ্ধি সহ 3 দাবি আদায় ছাড়া রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সেই 5% প্রজ্ঞাপন দিয়েছে, যেটা সারা বাংলাদেশের কোনো শিক্ষক সমাজ আমরা কখনোই মেনে নেব না। এই 5%-এর পক্ষে কোনো শিক্ষক সমাজ এটার পক্ষে না। আমাদের 20% বাড়ি ভাড়া, 1500 চিকিৎসা ভাতা এবং 75% উৎসব ভাতা আদায় করবে ইনশাআল্লাহ। আমরা এখনো আশা করি এবং এখনো আশাবাদী, মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে শিক্ষা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা শিক্ষকদের প্রতি একটু সহনশীল হয়ে আমাদের এই 3টা দাবি তারা মেনে নেবেন। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে সোমবার মহাসমাবেশের ডাক দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, প্রয়োজনে বাজেট পরিবর্তন হবে শিক্ষকদের জন্য। প্রয়োজনে
সচিবকে বিদায় করতে হবে। আপনার যাবে শিক্ষকরা দাবি থেকে এক চুলো তারা বিচ্যুত হবে। এদিকে সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। শিক্ষক সমাজ তারা আমরা যতটুকু করেছি সেটাকে গ্রহণ করে তারা যেন ফিরে যান এবং ক্লাস তারা শুরু করেন। এদিকে বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনা করেছেন শিক্ষক নেতারা। ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। অবশেষে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে হস্তান্তর করা হলো মিরপুরের রাসায়নিক গুদামে আগুনে প্রাণ হারানো 16 জনের মরদেহ। রোববার রাতে ডিএনএ পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে লাশ শনাক্তকরণ প্রক্রিয়া শেষ করে পুলিশ। ঢাকা মেডিকেলের মর্গের সামনে ভিড় করেন নিহতদের স্বজনরা। দুর্ঘটনা এবং সার্বিক অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। এখনও খোঁজ করছেন নিখোঁজ স্বজনকে। পুলিশ জানায় ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। 11:43 বাজে ফোন দিছি, তখন খালি বলছে যে আল্লাহ বাঁচাও আগুন, আল্লাহ বাঁচাও আগুন। চোখে শুকিয়ে যাওয়া কান্না আর বুকে আর্তনাদ চেপে রোববার সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে ভিড় করেন মিরপুরের আগুনে নিহতদের স্বজন পরিবার। অবশেষে ঘটনার 5 দিন পর বুঝে পেলেন প্রিয়জনের দেহাবশেষ। এক এক করে পরিবারের কাছে হস্তান্তর করা হয় 16টি মরদেহ। এ সময় লাশ দাফনের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভুক্তভোগীদের স্বজনদের দেয়া হয় 25,000 টাকা। আমি যখন খবর পাইছি তখন আমি এখানে অনেক দৌড়াইছি। স্বপ্ন ছিল লেখাপড়া করানোর জন্য, কিন্তু আমি পারিনি মেয়েরই লেখাপড়া করানোর জন্য। কোন দিন পাইবো, কোন দিন আমরা মনে সান্ত্বনা পাইবো। আমার মেয়ে চিনতে পারছি, আমার মেয়ের জামা কাপড় রয়ে গেছে গায়ে। রোববার রাতে হস্তান্তর করা হলো 16টি মরদেহ। তবে মেয়ের স্বামীর মরদেহ পাওয়ার পর এখনো মেয়ের লাশ পাননি বলে দাবি করেন এক ভুক্তভোগীর বাবা। মরদেহ বুঝে নিতে বিকেলে ফোন করা হয়, তবে মর্গে এসে মেয়েকে পাননি বলে দাবি তার। জামাইরে পাওয়া গেছে, মায়ের পাওয়া গেছে না। গঞ্জের কারখানা তো এটা গার্মিস গেঞ্জি আমার মায়ের ফুকটার মধ্যে বাদ জানিয়েছে। এরা যদি ডিএনএ টেস্ট করে আমাকে এক নাম যে দুইবার হয়েছে, এক নাম 2 জনের হয়েছে, 2 নাম 2 জনের হয়েছে, এই যে নামটি হয়েছে এরা কেমনে দিছে তাহলে? হস্তান্তর প্রক্রিয়া শেষে খোঁজ না পাওয়া মরদেহের ব্যাপারে পুলিশ জানায় দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত আশা থাকছে। আমাদের কাছে যে 16টা ছিল 16টা আইডেন্টিফাই হয়েছে। এখনো ওখানে উদ্ধার অভিযান চলমান আছে। ওখান থেকে যদি কোনো ডেড বডি উদ্ধার হয় তাহলে ওটাকে আমরা প্রপার ওয়েতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ম্যাচ করিয়ে যদি তাদের বডি হয় তাহলে হস্তান্তর করতে পারব। এর আগে ডিএনএ পরীক্ষার মাধ্যমে 16 জনের পরিচয় শনাক্ত করা হয়। গত মঙ্গলবার সকালে মিরপুরের শিয়ালবাড়ির শাহ আলম রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের সময় বের হওয়ার পথ না থাকায় প্রাণ হারান 16 জন। আত্মজুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের প্রবর্তক মোড়ে আবাসিক ভবনের আগুন ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। রোববার রাতে বেসরকারি হাসপাতাল সিএসসিআর এর পূর্ব পাশে একটি একতলা ভবনে আগুন লাগে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের মানুষের মধ্যে। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে নগরীর নন্দনকানন থেকে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপির এক শিক্ষার্থীকে ধর্ষণের বিচার দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছেন সহপাঠীরা। এ সময় তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এই ঘটনায় গ্রেফতার একজনকে 2 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঘটনা গত মঙ্গলবারের, কিন্তু প্রকাশ পায় তারও 2 দিন পর, যখন বৃহস্পতিবার রাতে 3 ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার। মামলার এজাহারের তথ্য বলছে, মঙ্গলবার সন্ধ্যায় সাভারে ছাত্র পড়িয়ে বাসায় ফেরার পথে ধর্ষণের শিকার হন বিইউপির ওই শিক্ষার্থী। ঘটনার জানাজানি হলে ফসে ওঠে বিইউপির শিক্ষার্থীরা। মিরপুর 12 বাস স্ট্যান্ডে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করেন তারা। দাবি জানান ন্যায় বিচারের। সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড যাচ্ছি। যে ধর্ষণ করছে তার কোনো ধরনের রাজনৈতিক পরিচয়, কোনো ধরনের দলীয় পরিচয়, ধর্মীয় পরিচয় সব বাদ দিয়ে আমরা বিচারটা নিশ্চিত করতে যাচ্ছি। পরিবর্তন আসলেও কিন্তু ধর্ষণ তো কমতেছে না, ধর্ষণ কমতেছে। পরে শিক্ষার্থীরা ধর্ষণের প্রতিবাদে মিছিল বের করে। মিছিলটি মিরপুর 10 গোল চত্বর হয়ে আবারও মিরপুর 12তে ফিরে যায়। এমন ভিন্ন একটি অপরাধ যা শক্ত হাতে দমন করার কথা, সেখানে আজ
এরই মধ্যে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেছি এবং অভিযান পরিচালনা করে আমরা এই ঘটনায় জড়িত অন্যতম আসামি মিঠু বিশ্বাসকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। মামলায় আসামিরা হলেন সাভারের সোহেল রোজারিও, বিপ্লব রোজারিও ও মিঠু বিশ্বাস। তাদের মধ্যে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ এবং বিপ্লব ও মিঠুর বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার অভিযোগ আনা হয়। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শ্মশান দীপাবলি অনুষ্ঠিত হলো বরিশালে। অন্ধকার ফুঁড়ে জ্বলে ওঠে হাজারো প্রদীপ। প্রয়াত প্রিয়জনদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন সনাতন। 200 বছর ধরে এই আয়োজন দেখতে ঢল নামে মানুষের। অন্ধকার ভেদ করে আলোর ছটা, প্রদীপের আলোয় আলোকিত প্রায় 6 একরের শ্মশান, যেখানে অন্তত 70,000 সমাধি মঠ। বরিশাল নগরের কাউনিয়ায় উপমহাদেশের বৃহৎ এই মহাশ্মশান। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে বাংলা পঞ্জিকার কার্তিক মাসের ভূত চতুর্দশী তিথিতে হয় ঐতিহ্যবাহী শ্মশান দীপালি উৎসব। ফুলের শ্রদ্ধা, চোখের নোনা জলে আর প্রয়াত প্রিয়জনের খাবারের পর্ষা বসিয়ে স্মরণ করা হয়। আমাদের যারা প্রয়াত প্রিয়জন আছে তাদেরকে আমরা স্মরণ করি। এটি অনেক বড়, এখানে অনেক সমাধি সংরক্ষিত রয়েছে। সামনের দিনগুলোতেও যাতে আমরা আসতে পারি, এইটাই আমাদের ঈশ্বরের কাছে কামনা। আর তার পরিবার যদি কোনো শুভ কর্ম করে, সেই শুভ কর্ম তার হাতে অর্পণ করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তাদের শ্রদ্ধা নিবেদন করি, আনন্দ উৎসবের মধ্য দিয়ে দীপাবলি উৎসবটা পালন করতে পারি। এই উৎসব এখন পরিণত হয়েছে বরিশালের একটি সামাজিক মিলন মেলায়। ধর্ম বর্ণ নির্বিশেষে শ্মশান দীপালিতে অংশ নেন সবাই। প্রতি বছর 1 লক্ষর মতো মানুষ হয়, এবছরও আশা করি ওই পরিমাণেই মানুষ হবে। দীপালি উৎসব ঘিরে নিরাপত্তা বজায় রাখার সব ধরনের ব্যবস্থা নেয় প্রশাসন। আমাদের প্রায় 2 শতাধিক পুলিশ বিভিন্ন স্পটে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এখানে সিটিএসবি কাজ করছে, ডিবি কাজ করছে। পরিবেশটা যেটা ধর্মীয়ভাবে থাকে, ভাব গাম্ভীর্যের সাথে রয়েছে। এক কথাতে আমরা মনে করি ধর্মীয় কাজ যে যত বেশি করবে সে যত পরিশীলিত নাগরিক হবে দেশে। 200 বছরের প্রাচীন এই মহাশ্মশানে 1927 সাল থেকে দীপালি উৎসব পালিত হয়ে আসছে। সোমবার রাতে হবে শ্যামা পূজা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বর্তমানে জানমাল কারখানার কোনো নিরাপত্তা নেই। এভাবে চলতে থাকলে ব্যবসায় টিকে থাকা সম্ভব না বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA সভাপতি। ব্যবসাকে টেকসই আর রফতানি আয় বাড়াতে সরকারের নীতি সহায়তা চায় বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন BGMA। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্পুগো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানা ঘুরে দাঁড়াতে BGBA-কে পাশে চায় BGMA। এই নীতিমালাটা অতি জরুরি যে বাইং হাউস যখন একটি সেলস কন্ট্রাক্ট দিবেন, এই সেলস কন্ট্রাক্টের সাথে BGBA মেম্বারশিপ অবশ্যই ব্যাংকে সাবমিট করতে হবে, নালে ব্যাংক কোনো এলসি করবে না। দেশের তৈরি পোশাক খাতের রপ্তানি আয় বাড়াতে ও শিল্পকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে এভাবেই বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশন BGBA-র গুরুত্ব তুলে ধরেন উদ্যোক্তা ও জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল। আমার লাইফে একটা বাইং হাউসের কাজ করেছিলাম প্রথমে 2019-এর আগের কথা বলতেছি। $5 মিলিয়ন পেমেন্ট আসে, ওই বাইং হাউসই উদাও হয়ে চলে গেছে। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পোশাক কারখানা ঘুরে দাঁড়াতে BGBA-র আন্তরিক সহযোগিতা চায় BGMA। BGBA থেকে অলরেডি আমরা একটা সার্কুলার ইস্যু করেছি, যেখানে আমরা সব ডাটা কালেকশন করছি যে কোন কোন ফ্যাক্টরি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদের সহযোগিতা লাগবে যে ওই ফ্যাক্টরিগুলো যেন সেই লিড টাইমটা পায় এবং সেটাকে রিপ্লেস করার স্বার্থে সেটা আপনারা সহযোগিতা করবেন আপনাদের মেম্বারদের মাধ্যমে, আশা করি। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে BGBA-র আগামী নির্বাচনী জোট হিসেবে ভিশনারি অ্যালায়েন্সের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের রপ্তানি আয় বাড়াতে সরকারের নীতি সহায়তা বাড়ানোর তাগিদ দেন সংগঠনটির সভাপতি। এখন আমরা বৈধভাবে আমরা বলছি গিভ মি $1 উইল গিভ $1 বিলিয়ন। আমরা গভর্নমেন্টের কাছ থেকে আমাদের বেতন চাই না, আমাদের অফিস ভাড়া চাই না, আমরা চাই পলিসি সাপোর্ট। আপনি আমাকে পলিসি সাপোর্ট দেন, আপনাদের বৈদেশিক মুদ্রা নিয়ে দেব, আপনার এক্সপোর্ট আমরা বাড়িয়ে দেব। অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA-এর সভাপতি তুলে ধরেন ব্যবসায়ীদের বর্তমান দুরবস্থার চিত্র। এয়ারপোর্ট হচ্ছে সবচেয়ে সুরক্ষিত এলাকা, সেখানে যদি আমাদের সম্পদ সুরক্ষিত না থাকে তাহলে বাংলাদেশের কোন জায়গায় আমরা সেই? আজকে আমাদের জানের নিরাপত্তা নেই, আমাদের ফ্যাক্টরির নিরাপত্তা নেই, আমাদের মালের নিরাপত্তা নেই। আমরা কোন দেশে বসবাস করতেছি, কি ধরনের ব্যবসা করতেছি, অদূর ভবিষ্যতে আমাদের কোন দিকে যাব আমরা জানি না।
প্রতিনিয়ত ব্যবসা বন্ধ হচ্ছে। বাংলাদেশকে তৈরি পোশাকের নিরাপদ গন্তব্য হিসেবে ক্রেতাদের পছন্দ তালিকার শীর্ষে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন বিভিন্ন সংগঠনের নেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নানা সীমাবদ্ধতা নিয়েই 3 ঘন্টারও কম সময়ে 1,500 যাত্রী বোঝাই 6টি আন্তর্জাতিক এবং 4টি অভ্যন্তরীণ ফ্লাইট নামিয়ে চমক দেখিয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। অগ্নিদুর্গত ঢাকার শাহজালাল বিমানবন্দরের বিকল্প হিসেবে যাত্রী ব্যবস্থাপনা যেমন নির্বিঘ্ন হয়েছে, তেমনি জরুরি অবতরণ করা সবগুলো ফ্লাইটে নিরাপদে অবতরণ করে। সাক্ষর ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আগুনে পুড়ছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো পয়েন্ট। বিপর্যয় এড়াতে ঢাকামুখী সবগুলো বিমানকে পাঠিয়ে দেওয়া হচ্ছে চট্টগ্রাম এবং সিলেট বিমানবন্দরে। দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে 6টি আন্তর্জাতিক এবং 4টি অভ্যন্তরীণ রুটের 10টি বিমান। একসঙ্গে এতগুলো যাত্রীবাহী বিমান অবতরণের নজির না থাকলেও পরিস্থিতি সামাল দিয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। ইন্টারন্যাশনাল যাত্রী 1234 জনের মতো আমরা আমাদের টার্মিনালে, ছোট টার্মিনালে আমরা অ্যাকোমোডেট করেছি। এর ভিতরে আরও ডোমেস্টিকের আরও 4টা এয়ারক্রাফটের যাত্রীরাও ছিল। সো আমাদের অত্যন্ত ব্যবস্থাপনায় দক্ষতার পরিচয় দিতে হয়েছে। চট্টগ্রামের বিমানগুলো যেমন স্বাভাবিকভাবে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে, তেমনি রাত 12টায় ফিরে যায় জরুরি অবতরণের 10টি ফ্লাইটও। এতগুলো ফ্লাইটকে এখানে অ্যাট এ টাইম অ্যাকোমোডেশন করা আসলে আমাদের ওই ধরনের প্র্যাকটিস আগে ছিল না। জরুরি ওই সময়ে একটা নতুন অভিজ্ঞতার সাথে পরিচিত হওয়াটা আমাদের জন্য অনেক বড় একটা মহড়া হয়ে গেল। 92 PCN ক্ষমতা সম্পন্ন রানওয়ের চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে 9টি 777 এবং 8টি ড্যাশ বিমান অ্যাপ্রন পার্কিং সক্ষমতা রয়েছে। কয়েক ঘন্টার মধ্যে 10টির বেশি ফ্লাইটকে জরুরি অবতরণ, একই সাথে 1,500-এর বেশি যাত্রীকে ব্যবস্থাপনা করা, সব কিছু হয়েছে নির্বিঘ্নে। আর তাই কর্মকর্তারা বলছেন ঢাকার শাহজালাল বিমানবন্দরের বিকল্প হিসেবে গড়ে উঠতে পারে এই শাহ আমানত বিমানবন্দর। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। বাংলাদেশে বিনিয়োগের অসংখ্য সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। বিশেষ করে চামড়া শিল্প, আইসিটি ও ঔষধ খাতে বড় সম্ভাবনা দেখছে দেশটি। রোববার বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগকারীদের সিএসআর কার্যক্রম বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নে দ্রুত ভিসা, কাস্টমস সহজীকরণ ও ট্যারিফ কমানোর পরামর্শ কোরিয়ান রাষ্ট্রদূতের। তিনি বলেন, বাংলাদেশে কোরিয়ান কোম্পানিগুলোর সিএসআর কার্যক্রম টেকসই উন্নয়ন, সামাজিক কল্যাণ ও দায়িত্বশীল বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে 70,000-এরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে উল্লেখ করে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে অংশীদার হতে আগ্রহের কথা জানান কোরিয়ার রাষ্ট্রদূত। এদিন সেমিনারে অংশ নেন বেশ কয়েকটি কোরিয়ান কোম্পানির প্রতিনিধি, দেশি ও বিদেশি এনজিও, ব্যবসায়ী সংগঠন ও উন্নয়ন বিশেষজ্ঞরা। Bangladesh needs to improve business environment for making efforts such as timely visa insurance and renewal. Seamless customs clearance, reduction of high tariff on raw materials and intermediate goods, ICT products, leather goods, light industry products, and pharmaceuticals can be further exported to Korea. চলতি মাসের মধ্যে রিকন্ডিশনড গাড়ির সব শোরুমে সরকারের পক্ষ থেকে জরুরি নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা না হলে কোনো রাজস্ব দেবে না বারভিটা। রোববার সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত রাজধানীর প্রগতি সরণিতে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে এই হুঁশিয়ারি দেন সংগঠনটির সভাপতি আব্দুল হক। রাজধানীতে গাড়ির শোরুমে চাঁদাবাজি ও হামলার অভিযোগে তুলে এর প্রতিকার দাবিতে দেশের সব শোরুম বন্ধ রেখে এই কর্মসূচি পালন করে রিকন্ডিশনড গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিটা। জানানো হয়, গেল আগস্ট থেকে রাজধানীর বাড়িধারা ও প্রগতি সরণি এলাকায় বারভিডার অনেক সদস্য প্রতিষ্ঠানে দুষ্কৃতকারীরা টেলিফোনে হুমকি দিয়ে চাঁদা দাবি করছে, একই সঙ্গে শোরুমে ককটেল নিক্ষেপ করে ভীতিকর পরিস্থিতি তৈরি করছে। এমন অবস্থায় আইনি সহায়তা চাওয়া হলেও কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। সারা দেশে প্রায় 4.5 কোটি ব্যবসায়ী আছে, তাদের পক্ষ থেকে আমরা সকল চাঁদাবাজ, সকল সন্ত্রাসীদেরকে এই বার্তা দিতে চাই যে আমরা তাদের সাথে কোনো কম্প্রোমাইজ করব না। আমরা সরকারের সাথে আছি
আমরা আমাদেরকে তাদেরকে প্রতিহত করব এবং প্রতিকার আমরা চাই সরকারের কাছে। অন্যথায় আমরা অক্টোবরের 30 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব। নভেম্বরের 1 তারিখ থেকে আমরা গাড়ি ছাড় করা বন্ধ করব, রাজস্ব দেওয়া বন্ধ করব, রেজিস্ট্রেশন বন্ধ করে দেব। ফ্রান্সের বিখ্যাত লুভরে মিউজিয়ামে ডাকাতির ঘটনা ঘটেছে। 9টি মূল্যবান অলংকার নিয়ে পালিয়ে গেছে ডাকাত দল। দেশটির সংস্কৃতি মন্ত্রী জানিয়েছেন এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দোষীদের খুঁজে বের করতে অভিযানে নেমেছে পুলিশ। জাদুঘরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মাত্র 4 মিনিটের ব্যবধানে বিখ্যাত লুভর মিউজিয়ামের কড়া নিরাপত্তা ভেদ করে 9টি অমূল্য অলংকার নিয়ে পালায় একদল ডাকাত। তৎক্ষণাৎ সেখানে পৌঁছায় ফ্রান্সের পুলিশ বাহিনী। তাদের ধারণা দর্শনার্থীদের জন্য খোলার পর ভবনের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে ডাকাতেরা। তাদের ব্যবহৃত একটি ভাঙা জানালাও তদন্তকারীদের চোখে পড়ে। পুলিশ বলছে লুভের বাইরে থাকা ক্রেন ব্যবহার করেই ওপরে উঠেছে অনুপ্রবেশকারীরা। চুরির পর মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানা যায় ডাকাত দলটি স্থানীয় সময় সকাল 9:30টায় আক্রমণ করে। এ সময় তারা ফ্রেঞ্চ ক্রাউন জুয়েলসের আবাসস্থল গ্যালারি ডি অ্যাপোলন বিল্ডিং এ প্রবেশ করে। তবে কোন কোন গয়না চুরি হয়েছে সে বিষয়ে এখনো কিছু বলা হয়নি। ফরাসি সংস্কৃতি মন্ত্রী রাচিদা দাতির দাবি এটি কোনো পেশাদার দলের কাজ। এ ঘটনায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় জাদুঘর। তবে চুরি করা অলংকার বিক্রি করতে হিমশিম খাবে অপরাধীরা বলে ধারণা বিশ্লেষকদের। তাদের মতে অলংকারগুলো অমূল্য। সকলের মধ্যে পরিচিত ও জনপ্রিয় এই জিনিসগুলো বিক্রি করতে গেলে তা পুলিশের গোচরে আসবে বলে মনে করছেন তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ঘূর্ণিঝড় ফেংশেনের প্রভাবে ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে ফিলিপিন্সের মধ্যাঞ্চল। স্থানীয় সময় রোববার সকালে রাবার বোটে করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় শতাধিক বাসিন্দাকে। টানা বৃষ্টিতে ডুবে গেছে রাস্তাঘাট, বিচ্ছিন্ন হয়ে পড়েছে নিম্নাঞ্চল। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় ফেংশেন ঘন্টায় সর্বোচ্চ 65 কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে। দমকা হাওয়া ঘন্টায় 90 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উপকূলীয় ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের আগাম প্রস্তুতি নিতে এবং জেলেদের সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। আয়ারল্যান্ডে বাংলাদেশি প্রবাসীদের সঠিক পরিসংখ্যান এখন পর্যন্ত নেই। 70 দশক থেকে ধীরে ধীরে বেড়ে আনুমানিক হাজার হাজার বাংলাদেশির বসবাস। বর্তমানে দেশটিতে বাংলাদেশি অ্যাসোসিয়েশনের নির্বাচনে ভোটার রেজিস্ট্রেশন চলছে। এর মাধ্যমে সবাইকে নিজ পরিবারের রেজিস্ট্রেশনের কাজটি শেষ করার অনুরোধ জানিয়েছেন কমিউনিটি নেতারা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুলেলের রিপোর্টে বিস্তারিত। অনেকেই বলে 10, 20, 25 হাজার বা তারও বেশি বাংলাদেশির বসবাস আয়ারল্যান্ডে। তবে সবটাই অনুমান নির্ভর। যখনই কোনো স্থানীয় বা পুরো আয়ারল্যান্ড জুড়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়, তারপরেই নড়েচড়ে বসে বিভিন্ন সংগঠন ও প্রার্থীরা। আর নির্বাচন ছাড়া আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের সংখ্যা নির্ণয়ে কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ প্রবাসীদের। যদিও স্থানীয় বাংলাদেশিরা এ বিষয়ে আগ্রহ কম দেখায় বলে মত অনেকের। আগামী 27শে অক্টোবর ভোটার রেজিস্ট্রেশনের শেষ সময়সীমা। আবাই নির্বাচনের ওয়েবসাইটে সবাইকে রেজিস্ট্রেশন করতে অনুরোধ জানিয়েছেন কমিউনিটির নেতারা। নির্বাচন আসতেছে, আমাদের নূতনভাবে ভোটার রেজিস্ট্রেশন করতে হবে। ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনেক বাংলাদেশি ভাইরা আয়ারল্যান্ডে মাইগ্রেন্ট হয়েছেন। তাদের ডাটাবেস তৈরি করার জন্য আমাদের তাদের পূর্ণাঙ্গ রেজিস্ট্রেশন প্রয়োজন। আমরা যদি আইরিশ গভর্নমেন্টের সাথে আমাদের জন্য দাবি দেওয়া উত্থাপন করি, তখন তারা আমাদের কাছে জানতে চায় আপনাদের পরিসংখ্যান কত। আমরা যত পরিসংখ্যান যত দেখাতে পারবো যে আমাদের কাছে 10,000, 15,000, 20,000 মানুষ আছেন, তখনই আমাদের দাবি দেওয়াগুলো শক্ত হয়। স্থানীয় সরকারের লিমেরিক সিটি কাউন্সিলের বাংলাদেশি এই কাউন্সিলরও জানান, সঠিক বাংলাদেশির সংখ্যা জানাটা কত দরকার। লোকাল গভর্নমেন্ট এবং আইরিশ গভর্নমেন্টের সাথে যাতে আমরা বাংলাদেশিদেরকে তুলে ধরতে পারি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সবাই নিবন্ধন করা এই ভোটার। আগামী 23শে নভেম্বর অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কত হাজার প্রবাসী বাংলাদেশি আয়ারল্যান্ডে বসবাস করছেন সেটি জানা অনেক কাজের জন্যই জরুরি। আসন্ন আবাই নির্বাচনে ভোটার রেজিস্ট্রেশনের মাধ্যমে সেই কাজটি হতে পারে অনেক সহজ। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। শীত সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে নানা উৎসব আয়োজন করে থাকেন প্রবাসী বাংলাদেশিরা। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে বিশ্বের সবচেয়ে বড় কাঠের তৈরি প্রমোত্তরিতে এক মিলন মেলার আয়োজন করা হয়। দুবাইয়ের বিখ্যাত গোলশুকের বাংলাদেশি স্বর্ণ ব্যবসায়ীরা এই মিলন মেলার আয়োজন করেন। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট।
দুবাইয়ের বুক চিরে বয়ে চলা ক্রিক নদী দেশটির পর্যটন শিল্পের অন্যতম নিদর্শন। শীত মৌসুমে এই নদীতে পর্যটকদের অন্যতম বিনোদন হয়ে ওঠে ক্রুজ ভ্রমণের মাধ্যমে দুবাইয়ের সৌন্দর্য দেখা। নানা দেশের পর্যটকদের সাথে এখানে বাংলাদেশিদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। এবার সেই বিখ্যাত ক্রিক নদীতে দুবাইয়ের রাতের সৌন্দর্য উপভোগ করতে দুবাই গোল্ডস্টোকের গোল্ড ব্যবসায়ীরা আয়োজন করে মিলন মেলা ও সাংস্কৃতিক উৎসব। এই আয়োজনে মধ্যপ্রাচ্যের সংস্কৃতি ও বাংলাদেশের সংস্কৃতির সংমিশ্রণে হয়ে ওঠে এক রোমাঞ্চকর মুহূর্ত। এই নৌকার ভ্রমণ অনেক ভালো লাগছে। লঞ্চের মধ্যে এটা ঐতিহাসিক একটা লঞ্চ এবং ঐতিহাসিক একটা সমুদ্র। সবাই একসাথে হয়, ঘুরে 2-2.5 ঘন্টা। আমাদের বাংলাদেশি ব্যবসায়ীরা এটা সাহস করে এটা একদম প্রোগ্রাম করা এবং নতুন নতুন ব্যবসার জন্য আয়োজন করা খুব ভালো কথা। প্রায় 5 শতাধিক সাধারণ প্রবাসী ও ব্যবসায়ীর অংশগ্রহণে নৌ ভ্রমণে ব্যবহার করা হয় বিশ্বের সবচেয়ে বড় কাঠের বোট, যা স্থানীয়ভাবে ক্রুজ নামে পরিচিত। রাতের অন্ধকার ভেদ করে সুসজ্জিত এই ক্রুজ নিয়ে 5 শতাধিক অভিযাত্রী ক্রিক নদীর দুই পাড়ে দুবাইয়ের মনোরম দৃশ্য অবলোকন করে। সেই সাথে দেশীয় খাবারের আয়োজন ছিল মিলন মেলার অন্যতম আকর্ষণ। আমরা এই যে এক একজন এক এক দিকে থাকে, ব্যবসা করে, বাট এখানে আজকে ধরেন 400-500 মানুষ আমরা একসাথে হয়েছি, একজনের সাথে একজনের দেখা হইলো, সাক্ষাৎ হইলো, সবকিছু এরকম একটা আনন্দ ভবন আর কি। এখানে যতগুলো গোল্ড উদ্যোক্তা আছে সবাই আমরা দাওয়াত করছি, সবাইকে একবেলা খাওয়ানো। ভিসা জটিলতা সহ নানা সংকটময় মুহূর্তে এই মিলন মেলা খানিকটা মানসিক চাপমুক্ত করেছে তাদের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। মালদ্বীপে হয়ে গেল বহুদেশীয় এবং বহুমাত্রিক ভাষা ও সংস্কৃতি উৎসব 2025। বাংলাদেশ সহ বিশ্বের 17টি দেশ তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি উপস্থাপন করে। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে রিপোর্ট। রাজধানী মালেতে হাজারো মানুষের ভিড়। সবাই এসেছেন বহুদেশীয় এবং বহুমাত্রিক ভাষা ও সংস্কৃতি উৎসব 2025-এ। এক্সেল ইন্টারন্যাশনাল স্কুল মালদ্বীপের এই আয়োজনে বাংলাদেশ সহ বিশ্বের মোট 17টি দেশ তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি উপস্থাপন করে। অনুষ্ঠানের সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় দর্শনার্থীরা বাংলাদেশি ঐতিহ্যবাহী পণ্য ও সংস্কৃতির প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। আয়োজকদের প্রত্যাশা, এতে শিক্ষার্থীরা ভাষা বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে আগ্রহী হবে এবং বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে আরও সচেতন হবে। উৎসবে বাংলাদেশের স্টল পরিদর্শন করেন দেশটিতে নিযুক্ত হাই কমিশনার। তিনি বলেন, দেশের সংস্কৃতিকে নতুন প্রজন্ম ও বিদেশিদের কাছে তুলে ধরার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি বিদেশিদের মাঝে যেমন পরিচয় লাভ করবে, তেমনি মালদ্বীপে বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে। আমরা এই এক্সিবিশনগুলো, এই যে বাংলাদেশের যে পাবলিক ডিপ্লোমেসি, আমাদের যে কালচারাল ডিপ্লোমেসির একটা অংশ, আমরা আমাদের কালচারকে, আমাদের সংস্কৃতিকে আমরা আরো বেশি উত্তরোত্তর সব জায়গায় ছড়ানোর চেষ্টা করব। মালদ্বীপে বাংলাদেশের বিষয়ে একটা যেন পজিটিভ ধারণা তৈরি হয় আমাদের সংস্কৃতির মাধ্যমে, সেই কাজটা আমরা করতে চেষ্টা করব। পুরো আয়োজনে বাংলাদেশিদের প্রাধান্য থাকায় আয়োজনটি পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। ভবিষ্যতেও বাংলাদেশ এমন বৃহৎ আন্তর্জাতিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মালদ্বীপ। বাংলাদেশ ক্রিকেটের জন্য সুসংবাদ দিলেন লিটন দাস। সাইড স্ট্রেন ইনজুরি থেকে অনেকটাই সেরে উঠেছেন টি-20 অধিনায়ক। আজ মিরপুরে ব্যাট হাতে অনুশীলন করেছেন তিনি। এশিয়া কাপের সুপার 4-এ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ইনজুরিতে পড়েন লিটন। খেলা হয়নি আফগানিস্তান সিরিজ, রাখা হয়নি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। অবশেষে প্রায় 1 মাস পর ব্যাট হাতে ফিরেছেন এলকেডি। এদিন মিরপুরে বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় তাকে। ক্যারিবীয়দের বিপক্ষে 27 অক্টোবর থেকে শুরু হয় যাওয়া টি-20 সিরিজ দিয়ে মাঠে নামার সম্ভাবনাও তৈরি হলো লিটনের। এদিকে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে স্কোয়াডে একটা পরিবর্তন এনেছে টাইগার ম্যানেজমেন্ট। স্পিন ডিপার্টমেন্টের শক্তি বাড়াতে ডাকা হয়েছে নাসুম আহমেদকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পুরান ঢাকায় পড়াতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা খুন। টিউশন শিক্ষার্থী পুলিশ হেফাজতে বিচার দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ। 24 ঘন্টার আলটিমেটাম। চব্বিশ ঘন্টায় নিবল শাহজালালের আগুন। পিলারে ফাটল ধরায় ভবন ঝুঁকিপূর্ণ। প্রতিরোধ ব্যবস্থার অভাবে বেশি ক্ষতি জানালো ফায়ার সার্ভিস। অনেকটাই স্বাভাবিক উড়োজাহাজ চলাচল।
এবং পিআর সহ 5 দাবিতে নতুন কর্মসূচি জামায়াত সহ 8 দলের আন্দোলনকে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা আখ্যা এনসিপি নেতা নাহিদের দর কষাকষির বিষয়ে বানানোর অভিযোগ। এই ছিল প্রবাসী সময়ের সঙ্গে থাকুন সময়।